দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে। শুরু করি অনিন্দ ছোটবেলা থেকে। কেউ তো মানুষ জন্মেই গান গাইতে শুরু করে না, জানি না, হয়তো অনিন্দ গান গাইতে শুরু করেছিল জন্ম থেকে। অনিন্দ একটু ছোটবেলার কথা বলো, তোমার তোমার আছে তো? হ্যালো হ্যালো, হ্যাঁ, এটাতে কথা বললে শোনা যাবে? মাইকেই বলি, সুবিধা হবে। তার আগে একবার বলি যে আপনারা সবাই যারা আজকে এখানে হাজির, বাংলা লাইভের পক্ষ থেকে, আইসিএর পক্ষ থেকে এবং আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। যে প্রত্যেকটা বিকেল মানুষের নিজের নিজের হয়, নিজের ভালো লাগার মানুষের সঙ্গে সময় কাটানোর, কিংবা নিজের অন্য কোনো হবিজ তার সঙ্গে বা ফেসবুকের সঙ্গে সময় কাটানোর। তা সেসব ছেড়ে অনিন্দর সঙ্গে সময় কাটানোর জন্য আপনারা যে সবাই সময় দিয়েছেন, এটার জন্য আমার তরফ থেকে একটা বড় হাততালি আপনাদের সবার জন্য। একটু আড্ডা মারবো আমরা, হ্যাঁ ঠিক আছে। মানে দীপকদা যতটা বলছেন ছেলেবেলা বড়বেলা, সেগুলো তো ঠিকঠাকই আছে, কিন্তু আমার মনে হয় তার বাইরে খুব যেরকম একদম বৈঠকি মেজাজে আড্ডা হয়, সবার যা প্রশ্ন সেটা করলে ভালো হবে। দীপকদা কি কি দিয়ে শুরু করব বলো? ছোটবেলায় অন্যান্য সবার মতন আমিও খুব ছোটবেলাতেই জন্ম নিয়েছিলাম। আর না, যেটা সত্যি সত্যি বলার, সেটা উত্তর কলকাতার প্রায় একটা এঁদো গলি, তো সেখানেই আমি জন্মেছিলাম। জায়গাটার নাম হচ্ছে চণ্ডীবাড়ি স্ট্রিট। আমাদের বাড়ি বহু বছরের পুরনো বাড়ি, ফলে আমি এমন একটা বাড়িতে বা এমন একটা পাড়ায় বেড়ে উঠেছিলাম, তো সেটা কিন্তু খুব কনজারভেটিভ একটা পরিবেশ ছিল। কিন্তু সেই সময় যেটা ছিল যে ওই পাড়াগুলোর খুব অন্য ধরনের কিছু মজা ছিল। সেই মজাটা হচ্ছে হয়তো পাড়ায় পাড়ায় গোটা পাড়াটাই একটা খুব বড় ফ্যামিলি ছিল। এক বাড়ির খাবার হয়তো অন্য বাড়িতে চলে আসতো সেই বাড়ির দুপুরবেলার লাঞ্চে, কিংবা হয়তো এক বাড়ির সঙ্গে আরেক বাড়ির খুব ঝগড়াঝাঁটি হতো, আবার কোনো কাজের সময় তাদের মধ্যে ভয়ঙ্কর মিলমিশে হতো। তো এরকম আশ্চর্য একটা পাড়া, যে পাড়াটায় আমি বড় হয়ে উঠেছি এবং আমি মনে করি যে আমার বড় হওয়ার পিছনে এই পাড়াটার একটা খুব বড় অবদান হয়ে রয়েছে। আমার মনে হয় উত্তর কলকাতা এখনও খুব আনপ্যারালাল, এবং উত্তর কলকাতার মতো এত বৈচিত্র্যপূর্ণ একটা জায়গা, সেটা কিন্তু সত্যি সত্যি অন্য কোথাও পাওয়া খুব মুশকিল। মানে আমি যদি সত্যি আবার ফার্দার আমি অপশান দেওয়া হয় যে তুমি আবার কোথায় জন্মাতে চাও এবং কি করতে চাও, আমি বলবো আবার আমি একটা উত্তর কলকাতার গলিতেই জন্মাতে চাই। আচ্ছা অনিন্দ, একটা কথা বলো, তুমি কি ছোটবেলায় খুব দুধ খেয়েছিলে? ছোটবেলায় খুব দুধ খেয়েছি বলে মনে হয় না, ছোটবেলায় প্রচন্ড দুষ্টু ছিলাম, বরং যা যা বলতো উল্টো উল্টো করতাম। তাহলে ওই গানটা হলো কি করে, দুধ না খেলে হবে না ভালো ছেলে? দুধ না খেলে হবে না ভালো ছেলে মূলত কিন্তু গানটা, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যখন অনুষ্ঠান করতে যাই, প্রচুর বাবা মারা এসে আমাকে ধন্যবাদ জানিয়ে গেছে যে দুধ না খেলে হবে না ভালো ছেলে, এই গানটা যে আপনি লিখেছেন এটা শুনে আমার বাচ্চা দুধ খায়। তো অবশ্যই মানে ব্যান্ড, বাংলা ব্যান্ড তো এমনিতে খুব ভয়ানক কিছু একটা জিনিস ছিল মিডিয়ার কাছে এবং সাধারণ মানুষের কাছে, যে এরা লম্বা লম্বা চুল নিয়ে ভয়ঙ্কর আওয়াজ চিৎকার করে আর কি। এই দুধ না খেলে গানটা কিন্তু প্রথম যেখানে একটা সোশ্যাল সার্ভিসের কাজ করলো বাংলা ব্যান্ড, যে একটা গান, যে গানটা হয়তো পারিবারিক কল্যাণে লাগছে, যে সেই গানটা শুনে বাচ্চারা দুধ খাচ্ছে বা বাবা মারা ঘুম পাড়াচ্ছে। আমি খালি এইটুকু বলি আজকের অনুষ্ঠানে দীপকদা, সেটা হচ্ছে যে গানটা কিন্তু আদৌ দুধ খাওয়ার পক্ষে নয়, গানটা দুধ খাওয়ার বিপক্ষে। গানটাতে বারবার করে বলা হয়েছে যে দুধ না খেলে হবে না ভালো ছেলে। সমাজের এই যে প্রোটোটাইপটা আছে যে তুমি এইটা যদি করো, পড়াশুনো করো, তাহলেই তুমি গাড়ি ঘোড়া চাপতে পারবে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই যে একটা ধরন আছে যে তোমাকে কিছু বাঁধাগত, সেই বাঁধাগতটার মধ্যে যদি তোমাকে বেঁধে দেওয়া হয়, তাহলে তুমি একটা জায়গায় গিয়ে সফল হতে পারবে। আমাদের গানটা কিন্তু তার এগেনস্টে ছিল, বরং বলা হয়েছিল যে মানে দুধ না খেয়েও ভালো ছেলে হওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় যে গান যখন মানুষ শোনে তার একটা লাইনই গানটা মনে রাখে, ফলে দুধ না খেলে হবে না ভালো ছেলে শুধু মনে রেখেছে ওই লাইনটুকুই, এবং তা শুনে বাচ্চারা দুধও খাচ্ছে, এটা সবচেয়ে বড় আয়রনি গানটা। দু লাইন শুনবেন নাকি গানটার? একটু হোক না অনিন্দ। আমি গাইতে পারি, কিন্তু সেটা হচ্ছে একটা গিটারের ইয়ে লাগবে যদি। ওকে, আজকে আমরা তো কলকাতা থেকে এসেছি, অনিন্দর একটি ছোটবেলার বন্ধু বিপ্লব সান্যাল, উনি সুইডেন থেকে চলে এসেছেন এই আপনাদের প্রোগ্রামের জন্য। উনি ওখানে ফিজিক্সের প্রফেসর, ইউনিভার্সিটিতে যেন উপত্যু ক্লেয়ার সুইডেন ইউনিভার্সিটির প্রফেসর,
এবং উনি ইউনিভার্সিটি অফ উপসালা, হ্যাঁ হ্যাঁ যাই হোক কঠিন নাম, ওখানে উনি আছেন। উনি এখানে আপনাদের জন্যে অনিন্দর সাথে গিটার বাজাবেন। ছোটবেলা থেকে একসাথে বন্ধুরা বড় হয়েছে, স্কুলে পড়াশোনা করেছে। বিপ্লবকে একটু না, আজকে আমার কাছে খুব স্পেশাল একটা ডে। তার কারণ আমি ছোটোবেলা থেকে যখন স্কুলে পড়েছি, আমি উত্তর কলকাতারই একটা স্কুলে পড়েছি, স্কটিশ স্টেট কলেজিয়েট স্কুল। তো সেই স্কুলেরই বিপ্লব তো রয়েছেই, আমার আর এক বন্ধু রয়েছে অভিজিৎ, সামনে বসে রয়েছে, কলেজের বন্ধু সুপর্ণারা রয়েছে, ওরা সবাই রয়েছে। তো আমার কাছে বন্ধু বান্ধব এবং এতগুলো নতুন বন্ধু, তাদের সঙ্গে একটা বিকেল কাটানোটা খুব নতুন একটা অভিজ্ঞতা। ওইটার জন্য আবার আমি সত্যি সত্যি সবার কাছে খুব কৃতজ্ঞ যে এরকম একটা বিকেল সবাই আপনারা এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন। আমি কি দুধ না খেলে গাইবো? তা আমার সাথে একটু গাইতে হবে। এই গানটা পুরোটা গাওয়াটা একটু ডিফিকাল্ট। দুধ না খেলে হবে না ভালো ছেলে, 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 জল পানি পেলে তবেই না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। এই যে গানটা অনিন্দরা লিখেছিল চন্দ্রবিন্দুতে এবং গেয়েছে, যে আমরা যখন বড় হতাম অগত্যা আইদার ডাক্তার হও, নাহলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হও, নাহলে ইঞ্জিনিয়ার হও, কিংবা প্রবেশনারি অফিসার হও। এবং আমি যখন বড় হয়েছি প্রায় 30 বছর আগে, তখন বলো তো আরেকটা ভালো ক্যারিয়ার আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, টাই পরে ঘুরে বেড়াতে হয়, ইংরেজিতে কথা বলতে হয়। এই যে বাবা মাদের না অগত্যা যা ক্যারিয়ার চলছে তাতেই যেতে হবে, এইটাই বোধহয় আমার মনে হয় অনেক বাচ্চাদের লাইফ খারাপ করে দিয়েছে। আমাদের সাথে লেফটেন্যান্ট জেনারেল ডক্টর দত্ত আছেন। আমি ডক্টর দত্তকে বলবো যে উনি তো আর্মিতে 40 বছর কাটিয়েছেন, এখন 8খানা এনজিওর সাথে উনি যুক্ত, এবং বেশিরভাগ এনজিওই কিন্তু ওনার চেষ্টা করছে এই প্রাথমিক শিক্ষার জন্যে গ্রামেগঞ্জে কি করা যায়। আমি ওনাকে প্রথম প্রশ্ন করব যে স্যার, আর্মি অ্যাজ এ ক্যারিয়ার কিরকম অপশন? ইজ ইট অ্যান অপশন অ্যাট অল? কি করা উচিত? কঠিন প্রশ্ন। এখন আমি আর্মিতে 40 বছর চাকরি করেছি, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমার ভালো লেগেছে বলেই যে বাকিদের ভালো লাগবে এমন তো কোনো নিশ্চয়তা নেই। তবু দীপক যখন আমাকে এই প্রশ্নটা করেছে, আমি খুব সত্যি, খাঁটি সত্যি জবাব দেবো। দেখুন, আর্মি এমন একটা সার্ভিস যেটা সাধারণ গতানুগতিক জীবনধারার থেকে একটুখানি অন্যরকম ধরনের। আমি জানি আমার অনেক পরিচিত লোক তারা আর্মিতে চাকরি নিয়ে ঢুকেছিল, ভালো লাগলো না, ছটফট করতে আরম্ভ করলো এবং কোনো রকমে ওখান থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলো। আবার অনেকে আর্মিতে চাকরি করতে ঢুকলো, তাদের এত ভালো লাগলো তারা আর্মির নামেতে শোয়, আর্মির নামেতে বসে, আর্মির নামেতে খায়, আর্মির নামেতে নিঃশ্বাস নেয়। কাজে এটা প্রথম কথা হচ্ছে, আর্মিতে চাকরি করার জন্যে একটা কিছু মানসিকতা এরকম ধরনের দরকার। এই প্রসঙ্গে আমি বলবো, আমার পূর্বপুরুষে কেউ আর্মির বানান পর্যন্ত জানতো না, চাকরি করা তো দূরের কথা। আমি প্রথম আর্মিতে চাকরি করতে ঢুকি কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করার পরে। এই নয় কি আমার মনের মধ্যে বিরাট দেশপ্রেম ছিল, এই নয় কি আমি আর্মিতে চাকরি করার জন্য ছটফট করছিলাম। আসল কথা হচ্ছে, তখন পশ্চিমবঙ্গে ডাক্তারদের চাকরির খুব দুরবস্থা, খুব দুর্দিন, চাকরি পাওয়া যায় না। রেলের চাকরি তাও অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট গ্রেড 2, যেটা কেউ যাবেও না। আর্মিতে মাইনেটা ভালো দিত। আমি অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, দেখলাম ওই মাইনে দিলে পরে আমি বাড়িতে সাহায্য করতে পারবো, আর্মিতে চলে গেছিলাম। এখনকার ইয়াং ছেলেদের কি চান্স আছে? ধরুন বেশিরভাগ ছেলেরা এখানে গ্র্যাজুয়েশন করছে কিংবা গ্র্যাজুয়েট হবে, যদি আর্মিতে নিশ্চয়ই চান্স আছে, নিশ্চয়ই চান্স আছে। তবে দুরকম ধরনের এন্ট্রি হয় আর্মিতে। একটা হচ্ছে ডাইরেক্ট অফিসার হিসেবে, আর একটা হচ্ছে ওই সিপাহি হিসেবে ভর্তি হতে হয়। এছাড়া অন্য কোনো ভর্তি হয় না অন্য কোনো র্যাঙ্কে। এবং সিপাহি হিসেবে ভর্তি হলে পরে সে একটা লেভেল পর্যন্ত উঠে সেখানে তো আটকে যাবে। আর অফিসার হবে সেই লেভেল থেকে শুরু করে সে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল পর্যন্ত হতে পারবে।